আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। বাংলাদেশকে গ্যাস চেম্বার বানিয়েছে সরকার, অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গেলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। কারামুক্তির 2 মাস পর চিকিৎসার জন্য সস্ত্রীক যুক্তরাষ্ট্রে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার স্ত্রী তাহেরা আলমও সেখানে চিকিৎসা নেয়ার কথা রয়েছে। জানিয়ে দিব বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি, অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানাবো তীব্র গরমের মধ্যেই সুখবর দিল আবহাওয়া অফিস। দেশজুড়ে দিন দিন বাড়ছে তাপদাহ, স্বস্তি মিলছে না জনজীবনে। ঘরে বাইরে সর্বত্র অস্বস্তি, এমনই পরিস্থিতির মধ্যে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের চট্টগ্রাম সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নতুন নির্দেশনা। তাপদাহের কারণে বন্ধ থাকা দেশের সব স্কুল কলেজ এবং মাদ্রাসা আগামীকাল রোববার 28 এপ্রিল খুলবে। তবে স্কুল কলেজ খুললেও তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক পর্যায়ের শ্রেণী কার্যক্রম। চলমান তাপদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার 27 এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত চলবে। 2 শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রথম শিফট 8টা থেকে সকাল 9:30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফট 9:45 থেকে 11টা পর্যন্ত চলবে। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ছাড়িয়ে ইউরোপে ইসরায়েল বিরোধী আন্দোলন। বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী আন্দোলন চলছে। এবার সেই আন্দোলনের স্রোত যুক্তরাষ্ট্র ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। শুক্রবার লন্ডন এবং কভেন্ট্রিতে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছে ব্রিটিশ শিক্ষার্থীরা। একই সঙ্গে ইহুদি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বাংলাদেশকে গ্যাস চেম্বার বানিয়েছে সরকার, বলছেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ডামি সরকারের উন্নয়ন ভেলকিবাস বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা। তিনি বলেন, অপরিকল্পিত নগরায়নের জন্য গাছপালা বন জঙ্গল উজাড় করে নদীনালা ভরাট করে এবং তাপবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে এই সরকার। বাংলাদেশকে এখন গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে। আজ শনিবার 27 এপ্রিল দুপুরে সারা দেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরবাসীর পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মিরপুরে খাবার পানি এবং স্যালাইন বিতরণ 7 দিন ব্যাপী কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় সদস্য তাবিত আওয়াল, মহানগর উত্তর বিএনপির আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান, আতাউর রহমান, চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সেগুন, আব্দুর রাজ্জাক প্রমুখ। প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী গতকাল বলেছেন তার বাবা মরহুম শেখ মুজিবুর রহমানের আদেশে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের আদর্শ তো বাকশাল, যেখানে গণতন্ত্র থাকবে না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। সেদিন তো 4টি পত্রিকা বাদে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। সাংবাদিকেরা বেকার হয়ে বাইতুল মোকাররমে ফল বিক্রি করতেন। বিগত 17 থেকে 18 বছরে প্রধানমন্ত্রী দেশে আবারও ভয়ঙ্কর বাকশাল কায়েম করেছেন, বিপজ্জনক বাকশাল কায়েম করেছেন। আজকে দেশ থেকে গণতন্ত্রকে এবং মানুষের অধিকার হরণ করা হয়েছে। এ কারণে মানুষ এখন আর ভোট দিতে পারে না। সংসদকে পরিণত করা হয়েছে এন্টারটেইনমেন্ট হাউসে। সত্য বলতেই জেলে পুরে দেয়া হয়। স্বাধীনতার 52 বছর পরেও ভোটের অধিকারের কথা বলতে গিয়ে আমার ভাইদের জীবন দিতে হচ্ছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশকে
উজাড় করে দেওয়া হয়েছে, সারা দেশকে বানানো হয়েছে লিগময়। তিনি আরো বলেন, এত গুম, এত নির্যাতন, এত নিপীড়ন, তারপরও মানুষের কণ্ঠকে স্তব্ধ করা যায়নি, মানুষের আন্দোলনকে দমানো যায়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, মুখে মুখে তারা পাকিস্তানের বিরোধিতা করে, গত কয়েকদিন আগে তাদের উন্নয়ন নিয়ে পাকিস্তান কথা বলায় তাদের সাহেব বলছেন পাকিস্তান তাদের উন্নয়ন দেখলেও বিএনপি দেখে না, এখন তারা পাকিস্তানের প্রশংসায় গদগদ। তিনি আর বলেন, দেশে আরেক দেশের প্রশংসা করে এটা তো রীতি। আসলে ওবায়দুল কাদের সাহেবেরা দ্বিচারিতা নীতি অবলম্বন করছেন। বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকল দুর্যোগে দেশবাসীর পাশে ছিল, আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। চিকিৎসার জন্য আমেরিকায় গেলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। কারামুক্তির 2 মাস পর চিকিৎসার জন্য সস্ত্রীক আমেরিকায় গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার স্ত্রী তাহেরা আলম। সেখানে চিকিৎসা নেয়ার কথা রয়েছে তাদের। শুক্রবার 26 এপ্রিল সন্ধ্যা 7:30টার দিকে তারা ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন। বিএনপি চেয়ারপারসন মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী সন্ধ্যা 7:30 আমিরাত এয়ারলাইন্সে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমেরিকায় তার মেয়ে তাহমিনা চৌধুরী আছেন। প্রসঙ্গত, গত বছরের 3 নভেম্বর রাজধানীর গুলশান থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে 28 অক্টোবর দলের মহাসমাবেশের সংঘর্ষে এক কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর চলতি বছরের 15 ফেব্রুয়ারি ঢাকার এক কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে। শনিবার 27 এপ্রিল সকালে শেরেবাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা বলেছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য জনগণকে মূল হিসেবে বিশ্বাস করে না বিএনপি। বিদেশি প্রভুদের দাসত্ব করলে ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দূরসন্ধিমূলক হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। তিনি আর বলেন, বিএনপিকে গণতান্ত্রিক দল মনে করি না। তাদের ইতিহাস গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে। গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনোদিন মানেনি। তারা বড় বড় কথা বলে। তারা কবে দলীয় কাউন্সিল করেছে, কোথায় কোথায় কাউন্সিল করেছে, 7 থেকে 8 বছর লাগে। লা মেরিডিয়ানে কেন্দ্রীয় কমিটির মিটিং হয়েছে। ওবায়দুল কাদের বলেন, এদেশের সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে জাতীয় নেতা শেরেবাংলা ছিলেন অন্যতম। সাধারণ মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেরেবাংলাকে গ্রাম বাংলার কৃষকেরা কোনোদিনও ভুলতে পারবে না। তিনি চিরদিন তাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। শেরেবাংলা প্রজা সত্য এবং ঋণ সালিসি বোর্ড গঠন করে সুদখোর মহাজনদের অত্যাচার থেকে রক্ষা করেছেন কৃষকদের। তিনি সেজন্য এখনো স্মরণীয় হয়ে আছেন। এ সময় তিনি আরো বলেন, আজ আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী মাওলানা ভাসানী শেরেবাংলা একে ফজলুল হকের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়ে যাচ্ছি মানবিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে। সেটাই শেরেবাংলা একে ফজলুল হকের স্বপ্ন এবং সেটা আজ আমাদের অঙ্গীকার। তীব্র গরমের মধ্যেই সুখবর দিল আবহাওয়া অফিস। দেশজুড়ে দিন দিন বাড়ছে দাবদাহ, স্বস্তি মিলছে না জনজীবনে। ঘরে বাইরে সর্বত্র অস্বস্তি। এমন পরিস্থিতির মধ্যেই সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। শনিবার 27 এপ্রিল সকাল 9টায় দেওয়া পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়াও মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবন জেলা সহ রংপুর, ময়মনসিংহ, বরিশাল বিভাগ সহ ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগে অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। অপরদিকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের
শীতের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। আগামী রোববার 28 এপ্রিল সিলেট চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টিও হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। পরের দিন সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নতুন নির্দেশনা। তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা দেশের সব স্কুল কলেজ এবং মাদ্রাসা আগামীকাল রোববার 28 এপ্রিল খুলবে। তবে স্কুল কলেজ খুললেও তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক পর্যায়ের শ্রেণী কার্যক্রম। চলমান তাপদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার 27 এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রথম শিফট সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফট 9:45 থেকে 11:30 পর্যন্ত চলমান থাকবে। প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। এর আগে বৃহস্পতিবার 27 এপ্রিল প্রাথমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। বলা হয় আগামী 28 এপ্রিল থেকে খুলছে দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা। প্রজ্ঞাপনে বলা হয় সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপদাহের কারণে গত 20 এপ্রিল 2024 তারিখে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের সড়ক মোতাবেক ঘোষিত ছুটি সমাপ্ত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হলো।